নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজ চলছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জানাজা আগত সম্মানিত মুসল্লি ভাইরা, আসলে আমরা যার জানাজায় আজকের উপস্থিত হয়েছি, আমরা সবাই অবগত যে আজকের সারা বাংলাদেশের মানুষ এই তোফাজ্জলের মৃত্যু যারা দেখেছে, তোফাজ্জলের মৃত্যুর ভিডিও যারা দেখেছে, আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে মেধা তৈরি হয়, নেতৃত্ব তৈরি হয়, নেতা তৈরি হয়, সেখান থেকে যেভাবে এই তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাতে বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে। বাংলাদেশের মানুষ আজকে একটি আশ্রয়হীন হয়ে পড়েছে। প্রিয় উপস্থিতি, তোফাজ্জলের এই মৃত্যু আমরা এই চরদানি কাঁঠালতলী নাই, সারা বাংলাদেশের মানুষ কেউই মেনে নিতে পারে নাই। পাশাপাশি আমাদের এই চরদানি বাজারে ও ছোটবেলা থেকে বড় হয়েছে, আমাদের সাথেই চলাফেরা করেছে। বিশেষ করে ওর বাবা মানুষের সাথে সদালাপি ছিল। তার শ্রদ্ধেয় চাচা এই চরদানি বাজারে ব্যবসা করেছেন। তাদের পারিবারিক সম্পর্ক, যদিও তাদের বাড়ি কাঁঠালতলী ইউনিয়নের মধ্যে, মূল বাড়ি নাচনাপাড়ায়, কিন্তু এই চরদানি বাজারের মানুষের সাথে তাদের একটি হৃদয়ের সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। তোফাজ্জল একটু মানসিক ভারসাম্যহীন ছিল, তার অর্থ এটা নয় যে একটা মানুষকে নির্বিচারে হত্যা করা হবে। যেই অভিযোগে তোফাজ্জলকে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার বিশ্বাস যে এই অভিযোগে অভিযুক্ত তোফাজ্জল হতে পারে না। কারণ এই তোফাজ্জল দীর্ঘদিন পর্যন্ত এলাকায় চলাফেরা করেছে। এমন কোন ইতিহাস আমরা দেখতে পাই না যে তোফাজ্জল কোনো মানুষের একটি সম্পদ নষ্ট করেছে, কোন মানুষের একটি সম্পদ অবৈধভাবে তিনি ধরেছেন। তার সর্বোচ্চ চাহিদা ছিল 50 টাকা, 20 টাকা, একজনের কাছে চাইতো, কিছু খাইতো। প্রিয় ভাইয়ের আমার, আজকের যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন, সকলের কাছে সজোরে অনুরোধ জানাচ্ছি যে এলাকায়ও যদি এরকম কোন আমরা ঘটনা দেখতে পাই যে একটি চোর বা একটি কোন সন্দেহের বশীভূতে, সন্দেহের উপর নির্ভর করে এরকম দুর্ঘটনা আর যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, আমরা সবাই সচেষ্ট থাকব। প্রিয় উপস্থিতি, আমরা কি এই তোফাজ্জল হত্যার বিচার চাই? কে কে চাই? তো আমরা যদি তোফাজ্জল হত্যার বিচার চাই, আমরা যদি বিচার চেয়েই থাকি, তাহলে আমি আপনাদেরকে জোর অনুরোধ জানাবো যে এই জানাজা শেষে আমরা চরদানি বাজারে স্থানে, হোন্ডা স্থানে আমরা একটি মানববন্ধনের আয়োজন করেছি। আমি আশা করব চরদানি সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো যে প্রত্যেকটা মানুষ এই মানববন্ধনে আজকের অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ। আমরা জানাজা শেষেই দাফন কাজে যারা যাবে তারা ব্যতীত সকল মানুষ আমরা হোন্ডা স্থানে চলে যাব। এখানে যারা আলোচনা করতে পারেন নাই, আপনাদেরকে সেখানে আলোচনা করার সুযোগ দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই লাইনে যান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুহতারাম, আজকের এই বিশাল জানাজায় যারা একত্রিত হয়েছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই জানাজাকে কবুল করেন, বলেন আমিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাদের তোফাজ্জল তার উপর এরকম নির্যাতিত হবেন। তোফাজ্জল কখনো কখনো মাছের বাজারে যাইতো, বলে একটা মাছ পাইলে নিজের ছোট্ট ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাইতো, বলে এই মাছটা তোমরা খাও। ভাগ্যের নির্মম পরিহাস, বাবা মারা গেল, মাও মারা গেল। কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম,
কিন্তু তোফাজ্জেলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। জেনেছিলাম তোফাজ্জেল আমার জানাজায় শরীক হবে, কিন্তু যেখানে মানুষ গড়ার কারিগর, আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল, অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, কিন্তু নিজের কাছে এখন খুব গেছিলাম এইটাই বড় দুর্বিষহ লাগতেছে যে একটা ছেলেকে কিভাবে নির্যাতন করলে পায়ের গোস্ত খসে পড়তে পারে, কিভাবে রক্তাক্ত হতে পারে। আমার মনে পড়ে যারা তোরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হও নাই, জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন, বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে তো রাজনীতি তৈরি হয়, এই যদি হয় রাজনীতির তো শেষ পরিণত আয়নাগারই হবে। এজন্য ভাই ও দোস্ত বুজুর, আমি আজকের এক বন্ধু আমার রিয়াজ ঢাকা থেকে ফোন করছেন যে ভাই তোমার স্ট্যাটাস পেয়েছি যে এই তোফাজ্জেল তোমার গ্রামের। আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না, আমার কাছের। আমার মনে আছে ওর বাবা একসময় দূরে চলে গেছিল, ওরা দুর্বিষহ জীবন যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো, কিন্তু সে থেকে তোফাজ্জেলের জীবনে মনে হয় আর শান্তি হইল না। বলে আমার রিয়াজ বলতেছিল যে ভাই সারা বাংলাদেশের যে চোখের পানি, এই পানি তো হয়তো তোফাজ্জেলের জিন্দেগি আল্লাহ তাআলা অনেক বড় করে দিবেন, তোফাজ্জেলকে শহীদি মওত আল্লাহ তাআলা দান করবেন। এজন্য সবাই বলেন আমিন। সৎ আল্লাহ তোফাজ্জেল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশ আজিমের মালিক, তুমি তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দিয়ে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করো, তাহলে আমাদের এই কষ্ট, আমাদের রক্তক্ষরণ, আমাদের চোখের পানি একটু হয়তো শান্তি পাবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জানাজা হবে, জানাজার পরেই আমাদের র্যালি হবে। আল্লাহ তাআলা আমাদের জানাজার মধ্যে সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমরা যারা রাস্তায় যারা বের হয়েছেন এখনই জানাজা হবে, জানাজা হবে। ফরজে ভাইয়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। লাইভ ভাই জানাজার পরে হবে ইনশাআল্লাহ। এই সবাই উপরে আসো, এই উপরে আসো, এই সবাই উপরে আসো। জানাজা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা জানাজার নামাজ শেষ হলো এবং জানাজার নামাজ পড়ে কিন্তু এখানে আমরা মানববন্ধন করবেন এই তোফাজ্জেলের এলাকার মানুষ। আমরা যারা তোফাজ্জেলকে এক নজর দেখা, আমরা যারা দাফন কার্যে থাকবো, তারা ছাড়া যারা আছি আমরা সবাই মানববন্ধনে অংশগ্রহণ করব। তোফাজ্জেলকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছে এবং আজকে চরদানির মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা যেটা আবরার হত্যার পর
এই ঘটনা দেখা যাচ্ছে। মানবত বাজারে আমরা সবাই এখন হুন্ডা স্ট্যান্ড চলে যাব, সেখানে মানববন্ধন হবে। সাংবাদিক ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই হুন্ডা স্ট্যান্ড চলে যান, আমাদের মানববন্ধন এখনই শুরু হবে। আল্লাহর শুকরিয়া। আমরা আসলে বড়ই মর্মাহত যে তোফাজ্জল আমাদের এলাকায় বসবাস করত। ছোটবেলা হতেই ওর মারাত্মক একটা সমস্যা হয়েছিল। এরপরে ওর মা বাবা ভাই হারানোর পরে ওর পুরা অ্যাবনর্মালি হয়ে গেছিল। কিন্তু আমাদের এই সমাজে কখনো কোনো কায়রা বা চুরি কইরা এই ধরনের স্বভাব ছিল না। কিন্তু আমার আশ্চর্য লাগে যে মেধা তৈরির কারখানা ঢাকা ইউনিভার্সিটি, আমরা অহংকার করি, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে যে নির্মমভাবে তোফাজ্জলের উপর আক্রমণ করা হলো, এটা আমরা জাতি হিসাবে আসলেই লজ্জিত। আমরা জানতাম ওখান থেকে সারা বাংলাদেশের মেধাগুলো ওখানে গিয়ে সারা বাংলাদেশের সচিব, ম্যাজিস্ট্রেট সব কিছু হয়, মন্ত্রী মিনিস্টার হয়। কিন্তু আজকের আমি বড়ই দুঃখ পেয়েছি বা কষ্ট পেয়েছি ওই ভিডিওগুলো দেখে, যে কিভাবে আক্রমণ এবং শোষণ, লাঞ্ছনা, নিপীড়নের পরে একটা ছেলের, একটা অনার্স মাস্টার ছেলে, আমি অনেকবার ওর ইংলিশ বক্তৃতাও শুনেছি, একটা নির্যাতন, একটা চুরি। হ্যাঁ, তোমরা চুরি করছে, চুরির বিচার করো। বলে চুরির বিচার তো এমন নয় যে ভাত খাওয়াইয়া ক্যান্টিনে আবার মার দেওয়া হোক, আবার মার দাও, বলে মার দাও এরকম যে শরীরের সমস্ত বস্তুগুলা খসে খসে পড়ে। আমি এই শোষণ আর লঞ্চনা বঞ্চনা, আমি আসলে আজকে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আমার কাছে একটা মনে হচ্ছিল যে ওর বাবার, ওর মা আমি জানাজা পড়াইছি, কিন্তু তোফাজ্জল আমার জানাজা পড়বে এটাই আমি চেয়েছিলাম, এটাই বাস্তবতা হতো। কিন্তু এই বয়সে, মাত্র 35 বছর বয়সে, আল্লাহ তাআলা ওকে এরকম জালেমদের জুলুমের নির্যাতন হয়ে শেষ হয়ে যাবে, এটা আমি কখনো মানতে পারি না। এই জনগণ, এলাকার মানুষ মানতে পারে না। আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ হয় যে যেখানে এত মেধাবীরা, এত ভালো ছেলেরা, সেখানে এত অত্যাচার কিভাবে করে, তাদের মধ্যে মানুষত্ববোধটাও শেষ হয়ে গেল। আমার ভিতর থেকে একটা আওয়াজ হয় যে শিক্ষিত হয়েছ, কিন্তু মানুষ হবে কবে? তোমরা ঢাকা ইউনিভার্সিটির অনেক ডক্টরেট, অনেক ডিগ্রি নিতে পারো, কিন্তু মানুষ হইতে মনে হয় পারো না। মানুষ হতে হলে অবশ্যই তোমাকে আরো সহনশীল হতে হবে, শিক্ষিত হতে হলে তো তোমার কাছে সবাই নিরাপদ। বলে শিক্ষিত মানুষের কাছে যদি আমরা সাধারণ মানুষ নিরাপদ না হই, তো সাধারণ যারা অশিক্ষিত তাদের থেকে দেশ নিরাপদ হবে কেমন? আমি সত্যিই মর্মাহত। আমি যারা এই কোনো নিরীহ নয়, যারা এই কাজে জড়িয়েছিল, এই জুলুম করেছিল, তাদের সর্বোচ্চ বিচার চাই। এবং আমরা শুনতেছি স্বাধীন হয়েছে, বলে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, এর বিচার হলেই মনে করব ইনশাল্লাহ একনিষ্ঠভাবে আমরা বিচার পেয়েছি এবং আমরা মনে শান্তি পাবো। এবং হাজারো মানুষ, হাজারো লক্ষ মানুষের চোখের পানি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে এবং যারা বিচার করবে আল্লাহ তাআলা তাদেরকেও জাযা দেবেন এবং তোফাজ্জলের আত্মাও শান্তি পাবে ইনশাআল্লাহ। আপনার সঙ্গে একটু কথা বলবো। জানাজা শেষ হয়ে গেছে ভাই, জানাজা শেষ হয়েছে। এই এটা শখ শখ, আচ্ছা এই হাটটা ধর, এই পেশেন্ট, আমরা এই পেশেন্ট। আপনার কাছে তো সব সার্টিফিকেট আছে, আপনি একটু বিস্তারিত বলেন আসলে কি ঘটনা ঘটছে। খুললি কেন? আসলে আমরা দেখছি যে তোফাজ্জলের যে সার্টিফিকেটগুলো রয়েছে যার কাছে, আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। আসলে আপনি একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ সরদার, আমার বাড়ি বরিশাল জেলায় বানারীপাড়া থানায়। আমি পিরিজপুর নাজিরপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকেনজিওর ম্যানেজার হিসেবে জব করি। তো ওখানে তার বড় ভাই আপনার এএসআই নাসির ভাই, তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল। তো বন্ধুত্ব শাখা করলে এক পর্যায়ে উনি ওনার ফ্যামিলিগত কথাবার্তা আমার কাছে সবই বলতে, যে ভাই বাবা মা মারা গেছে অনেক আগে, ছোট একটা ভাই আছে,
ভাই বর্তমানে মানসিকভাবে আপনার অসুস্থ, রিহ্যাবে দিছিলাম, রিহ্যাবে দেওয়ার পরে এখন সুস্থ। তো ও এখন কোথায় যেয়ে থাকবে, কার কাছে থাকবে, থাকার মতো কোনো জায়গা নাই। আমি যদি একটা লোক পাইতাম তার কাছে ওর রাখতাম। পরে এক পর্যায়ে আমি বললাম, ভাই আমি তো রুমে একা থাকি, দিনের বেলা থাকি না, ও ইচ্ছা করলে আমার রুমে আমার কাছে থাকতে পারে, কোনো সমস্যা নেই। পরে ও আমার রুমে থাকতো এবং বাইরে হোটেলে খাওয়া দাওয়া করতো আর আমার কাছে থাকতো। তো তোফাজ্জল তখন সুস্থ ছিল এবং ভালো ছিল। এক পর্যায়ে ও যখন সুস্থ হয়ে গেছে, আমি ওর জন্য বললাম যে ভাই ওর এক জায়গায় একটা কর্মের ব্যবস্থা করে দিই, তাহলে ও আরও ভালো থাকবে। এরপরে দুই এক জায়গায় কথাবার্তা বললাম, বলার পরে বললো যে ভাই ওরে আগামী সপ্তাহে শনিবার দিন ওরে যোগদান করতে পাঠান। এই মুহূর্তে নাসির ভাই অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার পরে আপনার নাসির ভাই বললো, ভাই আমি তো শারীরিকভাবে অসুস্থ, আমার ঢাকা যাইতে হবে, ও যদি আমার কাছে না থাকে তাহলে তো আর আসলে কোনো কিছুই করা সম্ভব না। আমরা ভাবি একা মানুষ দুটো বাচ্চা নিয়ে পারবে না। এরপরে নাসির ভাই অসুস্থ হয়ে ঢাকা গেল, তোফা এলো, তোফাজ্জলের সাথে গেল। যাবার পরে নাসির ভাই মারা গেল। মারা যাওয়ার পরে তোফাজ্জল আবার পুনরায় সে আগের মতো মানসিক রোগী হয়ে গেল। এরপরে সার্টিফিকেটগুলো আমার কাছে যত্ন সহকারে রাখলাম। রাখার পরে কিছুদিন পরে ওর ভাবি গেল পিরোজপুর নাজিরপুরে। যাবার পরে ওনার একটা খাট ছিল, খাটটা আমার কাছে বিক্রি করে যায়। যাবার পরে আপনার ওর যে কাপড় চোপড় সার্টিফিকেটগুলো ছিল, আমি বললাম যে ভাবি এগুলো আপনি নিয়ে যান। উনি বললো যে না, ওগুলো আমি নিতে পারবো না, আপনার কাছে যত্ন সহকারে রাখিয়ে দেন। এরপরে আমি যখন পিরোজপুর নাজিরপুর থেকে বদলি হয়ে বরগুনা সদরে আসলাম, আসার পরে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। চেষ্টা করার পরে এক পর্যায়ে তার চাচা তখন তানিয়া, তার দুদিন ফোন দিলাম। ফোন দেওয়ার পরে উনি বললো যে ভাই রাজীব পরিবহনের গাড়িতে উঠেই দেন। আমি আর তার কাছে দেই না, কারণ কি ওর তো আসলে পৃথিবীতে কেউ নাই। ওর অনেক কষ্টের সম্পদ সার্টিফিকেটগুলো আমি যদি এগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে ওর হাতে পৌঁছতে না পারি, তাহলে আসলে নিজের খুব অপরাধী মনে হইতো। এই জন্য আমি আর ওগুলো কারো কাছে দেই নাই। এরপরে আমি যে কোনো মাধ্যমে জানতে পারলাম যে ও আপনার পাথরগাড়া উপজেলা চেয়ারম্যান এনামুল ভাইয়ের বরফ মিলের ওখানে থাকে খায়। আমি তার সাথে দুদিন কথা বলছি। পরে ভাই বলছে, ভাই আপনি একসময় আইসেন সময় সুযোগ করে। এ করতে করতে আসলে বিভিন্ন কাজের তাড়না আর পরবর্তীতে আমার আশা হয় নাই। কিন্তু আমি যখন শুনতে পারলাম যে তোফাজ্জল ঢাকা ইউনিভার্সিটির ওখানে ছাত্ররা দ্বারা পিটিয়ে হত্যা করছে, তখন আমার দুই চোখ থেকে আপনার কি পরিমাণে যে বৃষ্টির মতো পানি ঝরছে, যা আসলে বলে শেষ করতে পারবো না। কারণ কি ওরে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো জানতাম। ওরে আমি যখন রাত্রবেলা বাসা যাইতাম, যাবার সময় ওর জন্য আমি ওই বাজার থেকে পেয়ারা নিয়ে যেতাম, কমলা নিয়ে যেতাম। ওরা আমি ছোটো বাড়ির মতো খাওয়াইতাম, কারণ কি জানতাম আসলে ওর পৃথিবীতে কেউ নাই। যার এই পৃথিবীতে বাবা নাই, মা নাই, তার আসলে কেউ নাই। এবং এমনকি ওর বাড়িতে আমি শুনছি যে ওর থাকার জায়গাটা পর্যন্ত নাই। কারণ কি একটা মানুষ দিনের বেলা জমি খেতে কাজ করুক আর যা কিছু করুক, রাত্রবেলা বাসা যায় তার নিজের বাসভবনে নিজের বাসা সে আপনার একটা আশ্রয় কেন্দ্রে থাকে, কিন্তু তাও ছিল না। শুনছি যে ওর ভাই নাকি তার বাড়িঘর নাকি সব আপনার নিয়ে তার শ্বশুর বাড়িতে ঘর দরজা করছে। এই সব মিলিয়ে মানে ওর জন্য আমার কেমন যেন মনের দিক থেকে একটা মানবিক দৃষ্টিতে মানে খুব এই যে খারাপ ঢাকা লাগে। ইউনিভার্সিটিতে যে ঘটনা ঘটলো, এটা আসলে আপনি কি আসলে বলবেন? বিষয়টা কোনো রকম আসলে মানার কথা না, কারণ ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আপনাদের শিক্ষা প্রাঙ্গণে একটা শ্রেষ্ঠতম একটা জায়গা। ওখানে আপনার যে এই যে ঘটনা ঘটছে, আসলে এই ঘটনা কোনো প্রকার আসলে মানা যাইতেছে না যে এদের মতো শিক্ষিত ছেলেপেলেরা এরা কি করে একটা মানুষকে এইভাবে নির্মমভাবে খাওয়া দাওয়া করানোর পরে তাকে মারার পরে হত্যা করে। আসলে আমি এটা কোনো প্রকার মানতে পারতেছি না। আমি এর সুষ্ঠু বিচার কামনা করতেছি। ওকে, ধন্যবাদ। একটু সার্টিফিকেটগুলো একটু যদি দেখান, সার্টিফিকেট ভিডিও দাও। এই ভিডিওটা নেই, এই যে ই করতেছে। আপনারা দেখছেন যে আসলে এই তোফাজ্জলের যে অর্জনকৃত যে সার্টিফিকেটগুলো, বিভিন্ন প্রতিভা যে সনদগুলো রয়েছে, সেই সনদগুলো নিয়ে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণে কিন্তু সনদ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক যে সনদগুলো আপনারা দেখেন, এবং এই যে সনদগুলো উপর থেকে সনদগুলো আপনারা দেখেন যে এই যে একে একে যে তার যে প্রতিভাগুলো ছিল, সেই প্রতিভাগুলো আপনারা দেখেন। প্রত্যেকটা সনদ বিভিন্ন চাকরিতে অ্যাপ্লাই করা, সেটা কিন্তু ছিল তার একটি অন্যতম যোগ্যতা। তিনি কিন্তু মাস্টার্স অনার্স করছে বাংলায় এবং বঙ্গবন্ধু ল কলেজের তিনি অধ্যয়নরত ছিলেন। প্রথম বর্ষ কিন্তু তিনি কমপ্লিট করেছেন। এবং আজকে দেখেন তার জন্মসনদ, তার যত প্রশংসাপত্র রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে, ট্রান্সক্রিপ্ট, টেস্টিমোনিয়াল সব এখানে কিন্তু একে একে আমরা দেখছি যে বিভিন্ন আপনার যে একাধিক প্রতিষ্ঠানে আপনার যে হচ্ছে আপনার চরধনী মাধ্যমিক বিদ্যালয়ে যে ওগুলো সনদগুলো সব এখানে আছে। অনার্স মাস্টার্স বাংলায় তিনি কমপ্লিট করেছেন। তার আমি তার সার্টিফিকেটগুলো দেখলাম, তার মেধা কিন্তু বেশ ভালো ছিল।
তিনি মাস্টার্স অনার্স করছে কোথায়? আমি বিএম কলেজ? না আপনার পিরিজপুর সরকারি কলেজ থেকে আমরা যে সম্ভবত করছে। আমি আসলে অত ভালো ওইভাবে তো বলতে পারি না, কারণ আমার সাথে ওর সাথে সম্পর্ক 2 বছরের। আচ্ছা, আমি ওর বাড়ি ঘর আসলে কোনো কিছু চিনি না, তার বাড়ির সাথে ভালো সম্পর্ক। এই এইগুলো নাও সুবাদে আর বাবা সার্টিফিকেটগুলো নাও সব সার্টিফিকেট। এই যে আইসিটিরও তো ট্রেনিং দিয়েছে, আইসিটির ট্রেনিং দিয়েছে এবং আইসিটির ট্রেনিংগুলো দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সার্টিফিকেট তার এই যে অর্জিত যে সার্টিফিকেটগুলো সব কিছু সংরক্ষিত ছিল এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। যিনি যে সেখান থেকে প্রফেশনাল সার্টিফিকেট দেখেন, যে আসলে এইগুলো এই সার্টিফিকেট দেখার এখন আর কেউ রইল না। নেই বাবা, নেই মা, নেই ভাই, শুধুমাত্র ছিলই তোফাজ্জেল। সেই তোফাজ্জেল আজ চির বিদায় নিলেন। এমনভাবে বিদায় নিয়েছেন মাসুদ কামাল। তার মূলত নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ কামাল, কিন্তু তার ডাক নাম হচ্ছে জেল তোফাজ্জেল এবং সে তোফাজ্জেল নামেই পরিচিত। এবং দেখেছি যে তার ফেসবুক ঘেটে আমরা যেটা দেখেছি যে তিনি কিন্তু এই দ্বীনের পথে, ইসলামের পথে তার কিন্তু ইয়া ছিল, তো সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং আজকে এই যে সার্টিফিকেটগুলো দেখেন যে 7 নং কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের যে প্রত্যয়ন এবং প্রত্যেকটা সার্টিফিকেট তিনি কিন্তু সেখানে চাকরির জন্য তিনি ইয়া করছেন, বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলেন, সেইগুলো কিন্তু আমরা দেখেছি। এবং তার চালান ফরমও বিভিন্ন জায়গায়, এই যে বরিশাল যে আমরা দেখতে পাচ্ছি কর্পোরেটর কি চাকরির জন্য যে আবেদন করেছেন, দেখেন সোনালী ব্যাংকে যে পি অর্ডার কাটছে, দেখেন আসলে এগুলো দেখার পরে আসলে চোখের পানি সত্যি ধরে রাখা যাচ্ছে না। এতটাই কষ্ট লাগছে যে আপনাদেরকে বোঝাতে পারবো না আমরা, যে এই মুহূর্তটা আপনাদের সাথে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা সেই জানাজা শেষ হলো এবং তাকে আসলে তার পারিবারিক কবরস্থানে রাখার, তার মা বাবা যেখানে ঘুমিয়ে আছেন ভাই, সেখানে তাকে দাফন করা হবে এবং সেখানেই নিয়ে যাওয়া হয়েছে। এরপর মানববন্ধন আছে, আমরা মানববন্ধন করবো তার বিচারের দাবিতে। দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু তিনি এখানে রাখছে এবং যিনি সার্টিফিকেটগুলো নিয়ে আসছে তিনি এক বড় ভাই। আসলে তার কাছেই 2 বছর ছিল এবং সেই সার্টিফিকেটগুলো তিনি নিয়ে আসছেন এবং আজকে আমরা তার কাছেই ছিল। আমি কি রেখি চাকরি কর আর ভাই আমার তো বড় দরকার। নাম্বারটা রাখেন, এর চাস্তো ভাই, এর আপন চাস্তো ভাই, আমি তার চাস্তো ভাই। চাইছিলাম বরগুনা, আমি ঠিকানা পাইছি যে আমি নাজিরপুর বরগুনা আসছি। এই যে কোনো মেডিকেলের কাগজ আছে ভাই আমার কাছে? সব কাগজপাতি ওইটার মধ্যে তো আসলে বাংলায় অনার্স মাস্টার্স